পাগলের বং ধরে আর কতদিন থাকবি? কি করে বল, লকার কোথায় বল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব দুনিয়া টাকার গোলাম নাটকের 15 নম্বর পর্ব নিয়ে। আগের পর্বের শেষ মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটেছিল যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। লকার নাম্বার 92 এর রহস্য আরও গভীর হয়েছে, রিশাদের আসল মুখোশ খুলে যেতে শুরু করেছে, আর ফাতেমার জীবনও আগের চেয়ে অনেক বেশি ঝুঁকির মধ্যে পড়েছে। অন্যদিকে গোলাম এবং ফাতেমা সম্পর্কেও শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। চলুন এবার একদম সিন বাই সিন দেখে নেওয়া যাক আজকের পুরো পর্বের গল্প। পর্বের শুরুতেই আগের দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা সংক্ষেপে দেখানো হয়। সাফিজের সামনে হঠাৎ করেই গোলামের মুখ থেকে বেরিয়ে এসেছিল লকার নাম্বার 92। এই একটি শব্দ শুনে সবাই বিশ্বাস করতে শুরু করে শেহজাদের হারিয়ে যাওয়া স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছে। এরপর দেখানো হয় গোলাম বাড়ি ফিরে আসার পর তার বাবা তাকে কঠোরভাবে সতর্ক করে দেন। তিনি বলেন, এখন থেকে বাইরে গিয়ে আর কোনো বাহাদুরি দেখানোর দরকার নেই, সবাইকে শুধু বলবে সে গোলাম, কারণ শেহজাদ সেজে ঘুরতে গিয়ে সে নিজের জীবনকেই বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এরপর দ্রুত দেখানো হয় বিষের সেই ভয়াবহ ঘটনাও। গোলাম বারবার ফাতেমাকে বোঝানোর চেষ্টা করছিল যে সে পানিতে কোনো বিষ মেশায়নি। অন্যদিকে ফাতেমার শাশুড়িকে ফোন করে জানাচ্ছিল রিশাদ তাকে মেরে ফেলার চেষ্টা করেছে এবং দিন দিন সে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। সবশেষে দেখানো হয় সেই বিস্ফোরক মুহূর্ত, যখন নিজের নির্দোষ প্রমাণ করতে গিয়ে রিশাদ রাগের মাথায় বলে ফেলে সে আসলে নিজের মাকে নয়, ফাতেমাকেই বিষ খাওয়াতে চেয়েছিল। এই একটি স্বীকারোক্তি প্রমাণ করে দেয় আগের রাতের পুরো ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ছিল রিশাদ। নতুন সকাল হলেও আগের রাতের ভয়াবহ ঘটনার রেশ এখনও পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে আছে। মনির কাকা প্রতিদিনের মতো এক গ্লাস পরিষ্কার পানি নিয়ে রিশাদের মায়ের ঘরে আসে। খুব স্বাভাবিকভাবেই সে সম্মান করে বলে, বেগম সাহেবা, পানি আনছি, পানি খাবেন? কিন্তু আগের রাতের ঘটনার পর তিনি আর গোলামের ওপর বিন্দু মাত্র ভরসা করতে পারছেন না। তিনি আতঙ্কিত কণ্ঠে বলে ওঠেন, ওই পানি আমি খাবো না, আবার বিষ মিশিয়ে এনেছিস নাকি? নিয়ে যা এখান থেকে। গোলাম হতবাক হয়ে যায়। সে বুঝতেই পারে না কিভাবে নিজের নির্দোষ প্রমাণ করবে। মনির কাকা বারবার বোঝানোর চেষ্টা করে, না বেগম সাহেবা, এই পানিতে কোনো বিষ নাই, একেবারে ফ্রেশ পানি। কিন্তু তিনি কিছুতেই বিশ্বাস করেন না। রিশাদ গোলামের দিকে তাকিয়ে বলেন, যাও, মার জন্য আরেক গ্লাস পানি নিয়ে আসো। কিন্তু সঙ্গে সঙ্গেই মনির কাকা জানিয়ে দেয়, গোলাম তো বাড়িতে নাই। রিশাদ অবাক হয়ে প্রশ্ন করেন, কোথায় গেছে? উত্তরে বলা হয়, ঋতু আপার সঙ্গে ডেটিংয়ে গেছে। এই কথা শুনে ঘরের পরিবেশ এক মুহূর্তেই বদলে যায়। এত বড় বিপদের মধ্যেও গোলাম আর ঋতুর সম্পর্ক যে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে, সেটাই যেন সবাই বুঝতে পারে। এদিকে বাড়ির বাইরে সম্পূর্ণ ভিন্ন একটি পরিবেশ। গোলাম আর ঋতু একসঙ্গে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আজ গোলামের মুখে অন্যরকম এক হাসি। সে বারবার ঋতুর দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ সে বলে, জানেন ম্যাডাম, না, এখন তো আপনাকে ম্যাডাম বলা ঠিক না, আজকে আমি অনেক খুশি। ঋতু মুচকি হেসে জিজ্ঞেস করে, এত খুশির কারণ কি? গোলাম লাজুক হাসি দিয়ে বলে, আপনি আজকে শাড়ি পরছেন, আপনাকে খুব সুন্দর লাগতেছে। এই কথাটা শুনে ঋতুর মুখেও লাজুক হাসি ফুটে ওঠে। অনেকদিন পর দুজনকে এত স্বাভাবিকভাবে একসঙ্গে সময় কাটাতে দেখে দর্শকদেরও ভালো লাগতে শুরু করে। তারা একটি দোকানের সামনে এসে থামে, দেখে সেখানে ট্যাটু আঁকা হচ্ছে। ঋতু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, এখানে কি করা হচ্ছে? দোকানদার হেসে উত্তর দেয়, ট্যাটু করা হচ্ছে, চাইলে আপনাদেরও করে দিতে পারি। ঋতু একটু ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে বলে, না না, আমি এসব করতে পারবো না। কিন্তু গোলামের মাথায় তখন অন্য চিন্তা। সে দোকানদারের দিকে তাকিয়ে বলে, একটু দাঁড়ান ভাই, আমি একটা ট্যাটু করাবো। ঋতু অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতেই পারে না গোলাম হঠাৎ কি করতে যাচ্ছে। যে মানুষটা একটু আগে পর্যন্ত ট্যাটুর নাম শুনেই ভয় পাচ্ছিল, সেই এখন নিজের শরীরে ভালোবাসার মানুষের নাম লিখে রাখতে চায়।
আর এই ছোট্ট ঘটনাটি তাদের ডেটিংয়ের সবচেয়ে আবেগঘন মুহূর্তে পরিণত হয়। দোকানদার গোলামকে চেয়ারে বসিয়ে জিজ্ঞেস করে, দাদা কী নাম লিখব? গোলাম এক মুহূর্তও দেরি না করে ঋতুর দিকে তাকায়। তারপর লাজুক হাসি দিয়ে বলে, আমার ভালোবাসার মানুষের নাম লিখে দেন। ঋতু সঙ্গে সঙ্গে বাধা দেয়। সে বলে, না না, ট্যাটু করানোর দরকার নেই, ব্যথা লাগবে। কিন্তু গোলামের উত্তর ছিল একেবারেই অন্যরকম। সে হেসে বলে, ব্যথা লাগলে লাগুক, ভালোবাসার মানুষের নাম যদি শরীরে লিখতে একটু কষ্টও হয়, সেই কষ্টের মধ্যেও আনন্দ আছে। গোলামের এই কথায় ঋতুর চোখে জল এসে যায়। সে বুঝতে পারে এই মানুষটা সত্যিই তাকে মন থেকে ভালোবাসে। দোকানদার আবার জিজ্ঞেস করে, তাহলে দাদা কোন নাম লিখব? গোলাম স্পষ্টভাবে বলে, শুধু ঋতু লিখে দেন। দোকানদার খুব যত্ন করে গোলামের হাতে ঋতু নামটি ট্যাটু করে দেয়। ট্যাটু শেষ হওয়ার পর গোলাম অনেক খুশি হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। ঋতুও মৃদু হেসে বলে, খুব সুন্দর হয়েছে। এই ছোট্ট মুহূর্তটি তাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে। ঠিক তখনই গোলামের ফোন বেজে ওঠে। ফোনটি করেছিলেন রিশাদ। গোলাম ফোন রিসিভ করতেই রিশাদ বলে, কোথায় আছো ভাই? গোলাম খুব সরলভাবে উত্তর দেয়, ভাই আমি একটু ঋতু ম্যাডামের সঙ্গে বাইরে ঘুরতে আসছি। রিশাদ সঙ্গে সঙ্গে বলে, আচ্ছা তাহলে যত তাড়াতাড়ি পারো অফিসে চলে আসো, খুব জরুরি একটা কাজ আছে। গোলাম কোনো সন্দেহ না করেই রাজি হয়ে যায়। সে মনে করে হয়তো অফিসের কোনো গুরুত্বপূর্ণ কাজ পড়েছে। ফোন কেটে যাওয়ার পর গোলাম ঋতুর দিকে তাকিয়ে একটু অস্বস্তি নিয়ে বলে, ম্যাডাম মানে আমাকে একটু অফিসে যেতে হবে, রিশাদ ভাই ডেকেছে। ঋতুর মুখটা একটু মলিন হয়ে যায়। সে চেয়েছিল সারা দিন গোলামের সঙ্গে কাটাবে, তবুও হাসি মুখে বলে, ঠিক আছে, কিন্তু বেশি দেরি করবে না। তারপর একটু রহস্যময়ী হাসি দিয়ে যোগ করে, আজ রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। গোলাম অবাক হয়ে জিজ্ঞেস করে, সারপ্রাইজ? ঋতু আর কিছু বলে না, শুধু মুচকি হেসে বলে, রাতে জানতে পারবে। গোলাম কিছুই বুঝতে পারে না, কিন্তু খুব আনন্দ নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। গোলামের মুখ থেকে লকার নাম্বার 92 কথাটা শোনার পর থেকে রিশাদের চোখে মুখে অন্যরকম উচ্ছ্বাস ফুটে ওঠে। সে বুঝতে পারে এতদিন ধরে যে রহস্যের পেছনে সে ছুটছিল, আজ হয়তো সেই রহস্যের দরজা খুলতে চলেছে। আর অন্যদিকে ফাতেমা তখনও জানে না, যার জন্য সে নতুন স্বপ্ন বুনছে সেই মানুষটি ধীরে ধীরে মৃত্যুর ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। রিশাদ ধীরে ধীরে গোলামকে জিজ্ঞেস করে, লকার নাম্বার 92 কোথায় আছে, আমাকে বলতে পারবে? গোলাম কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর খুব স্বাভাবিকভাবেই বলে, হ্যাঁ ভাই, আমি তো জানি লকার কোথায় আছে। এই কথা শুনে রিশাদ যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারে না। সে উত্তেজিত হয়ে সামনে এগিয়ে আসে, তারপর দ্রুত জিজ্ঞেস করে, কোথায়, কোন দেশে, কোন শহরে? গোলাম শান্ত গলায় উত্তর দেয়, এই দেশেই আছে ভাই, ঢাকাতেই। এই একটি উত্তর শুনে রিশাদের চোখে লোভের ঝিলিক আরও স্পষ্ট হয়ে ওঠে। সে আর এক মুহূর্তও অপেক্ষা করতে চায় না, সঙ্গে সঙ্গে বলে, চলো এখনই আমাকে সেখানে নিয়ে চলো। সরল মনের গোলাম কোনো সন্দেহ না করেই রাজি হয়ে যায়। সে ভাবে রিশাদ হয়তো সত্যিই কোনো জরুরি কাজে লকারের খোঁজ জানতে চাইছে। গাড়িতে ওঠার আগে রিশাদ কৌশলে গোলামকে বলে, তুমি গিয়ে গাড়িতে বসো, আমার একটা জরুরি ফোন এসেছে, আমি কথা বলে আসছি। গোলাম কোনো সন্দেহ না করেই ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগায় রিশাদ। সে সঙ্গে সঙ্গে দাউদ খানের লোকদের ফোন করে। রিশাদ নিচু গলায় বলে, শোনো, আমি লকারের সন্ধান পেয়ে গেছি। ওপাশ থেকে প্রশ্ন আসে, কোথায়? রিশাদ উত্তর দেয়, ঠিক কোথায় আছে এখনও জানি না, কিন্তু গোলাম আমাকে সেখানে নিয়ে যাচ্ছে। আমি এখনই লাইভ লোকেশন পাঠাচ্ছি, তোমরা দ্রুত সেখানে চলে এসো। এরপর সে আরও একটি ভয়ঙ্কর নির্দেশ দেয়, লকারের সন্ধান পাওয়ার পরই শেহজাদকে শেষ করে দেবে। ওপাশ থেকে শুধু একটাই উত্তর আসে, ঠিক আছে। এইভাবেই গোলামকে ব্যবহার করে তার মৃত্যুর পরিকল্পনা চূড়ান্ত করে ফেলে রিশাদ। এদিকে বাড়িতে সম্পূর্ণ ভিন্ন এক আবহ। ফাতেমা নিজের ঘর সুন্দর করে সাজাতে শুরু করেছে। সে মনির চাচাকে ডেকে বলে, চাচা আমাকে একটু সাহায্য করবেন? মনির চাচা অবাক হয়ে চারদিকে তাকিয়ে বলেন, হে কি, আবার বাসর ঘর সাজাচ্ছেন নাকি? ফাতেমা লজ্জা মিশ্রিত হাসি দিয়ে মাথা নাড়ে। সে বলে, হ্যাঁ,
আজ আমি গোলামকে একটা সারপ্রাইজ দিতে চাই। তার চোখে মুখে তখন নতুন সংসারের স্বপ্ন। অনেক কষ্ট, ভুল বোঝাবুঝি আর দূরত্বের পর সে অবশেষে মন থেকে গোলামকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করেছে। ঘর সাজাতে সাজাতেই ঋতু মনির চাচার সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নেয়। সে আবেগ ভরা কণ্ঠে বলে, জানেন চাচা, ছোটবেলায় মা মারা যাওয়ার পর আমি শুধু বাবার ভালোবাসাই পেয়েছি। তখন মনে হতো বাবাই আমার জীবনের সবচেয়ে আপন মানুষ। কিছুক্ষণ থেমে সে আবার বলে, কিন্তু এখন মনে হচ্ছে আরেকজন মানুষ আমাকে মন থেকে ভালোবাসে, আর সে হলো গোলাম। মনির চাচা মৃদু হেসে উত্তর দেন, গোলাম কাজের ছেলে হতে পারে, কিন্তু তার মনটা খুব ভালো। সে সত্যিই আপনাকে অনেক ভালোবাসে। ঋতু লজ্জা পেয়ে শুধু হাসি। ফাতেমা তখন মজা করে বলে, চাচা, আপনার সময়ের কোনো প্রেমের গল্প শোনান না। মনির চাচা কিছুক্ষণ পুরনো স্মৃতি মনে করে বলেন, আমাদের গ্রামে রহিম আর ময়না নামে এক ছেলে মেয়ে ছিল। তারা একে অপরকে খুব ভালোবাসত। তারপর তিনি আরও বলেন, একদিন ময়না নিজের হাত কেটে রক্ত দিয়ে রহিমের জন্য ভালোবাসার চিঠি লিখেছিল। গল্পটা শুনে ফাতেমা একদম চুপ হয়ে যায়। তার মনে হয় সত্যিকারের ভালোবাসা হয়তো এমনই হয়, যেখানে ত্যাগ থাকে, কষ্ট থাকে, কিন্তু বিশ্বাস কখনো হারায় না। মনির চাচার অজান্তেই এই গল্পটি ফাতেমার মনে একটি নতুন সিদ্ধান্তের জন্ম দেয়। অন্যদিকে রিশাদ আর গোলাম গাড়ি নিয়ে শহরের এক পুরনো এলাকায় পৌঁছে যায়। গাড়ি থামতেই রিশাদ চারদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, এখানেই? গোলাম মাথা নেড়ে বলে, জি ভাই, আমি আগে এখানে কাজ করতাম। রিশাদ ভাবে, এতদিন ধরে যে রহস্যের পিছনে সবাই ছুটছে, তার উত্তর বুঝি এখানেই লুকিয়ে আছে। সে দ্রুত গোলামকে নিয়ে ভেতরের দিকে এগিয়ে যায়, কিন্তু সে বুঝতেই পারে না ঠিক এই মুহূর্তে দাউদ খানের সশস্ত্র লোকেরাও তাদের অনুসরণ করে সেখানে পৌঁছে গেছে। আর কয়েক মুহূর্তের মধ্যেই শুরু হতে যাচ্ছে এমন এক ঘটনা যা পুরো গল্পের গতিপথ বদলে দেবে। গোলাম আর রিশাদ যখন সেই পুরনো জায়গার ভেতরে প্রবেশ করে, তখন কেউই বুঝতে পারেনি তাদের প্রতিটি পদক্ষেপ নজরে রাখছে দাউদ খানের সশস্ত্র লোকেরা। অন্যদিকে বাড়িতে বসে ফাতেমা নতুন বাসরঘর সাজিয়ে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের অপেক্ষা করছে, কিন্তু ভাগ্য তার জন্য লিখে রেখেছিল সম্পূর্ণ ভিন্ন এক পরিণতি। গোলাম রিশাদকে নিয়ে তার পুরনো কর্মস্থলের ভেতরে ঢোকে। সেখানে একজন বয়স্ক লোককে দেখে গোলাম হাসি মুখে এগিয়ে যায়। সে বলে, চাচা, চিনতে পারছেন? আমি গোলাম। চাচা প্রথমে অবাক হয়ে তাকিয়ে থাকেন, তারপর হাসি মুখে বলেন, আরে গোলাম, কতদিন পর তোকে দেখলাম। পুরনো দিনের স্মৃতি মনে করে দুজন কিছুক্ষণ কথা বলতে থাকেন। রিশাদ কিন্তু এইসব কথায় মোটেও আগ্রহী নয়। তার একটাই লক্ষ্য, লকার নাম্বার 92। রিশাদ আর ধৈর্য ধরে রাখতে পারে না। সে দ্রুত বলে, চাচা, লকার কোথায়? আমাদের লকারটা দেখান। গোলামও সরলভাবে বলে, হ্যাঁ চাচা, লকারটা দেখান। চাচা কিছু বলতে যাচ্ছিলেন, মনে হচ্ছিল বহুদিনের গোপন কোনো তথ্য এবার প্রকাশ পেতে চলেছে। ঠিক তখনই হঠাৎ চারপাশের পরিবেশ বদলে যায়। এক মুহূর্তের মধ্যে সশস্ত্র লোকেরা চারদিক থেকে ঘিরে ফেলে। সশস্ত্র লোকদের দেখে গোলাম ঘাবড়ে যায়। রিশাদ গোলামকে অভয় দিয়ে বলে, ভাই গোলাম, ওরা তোমার কিছু করবে না, তুমি শুধু লকারটা দেখাও। তখন গোলাম তাদেরকে নিয়ে তার পুরনো হোটেলের ভিতরে যায়। আসলে এটা ছিল একটি ভাতের হোটেল, যেখানে গোলাম আগে কাজ করত। হোটেলের ভিতরে গিয়ে টেবিলের নিচ থেকে গোলাম একটি ছোট ক্যাশ বাক্স, তালাবদ্ধ, সেটা বের করে এবং বলে, এটাই লকার। এই লকার দেখে সশস্ত্র লোকেরা রাগান্বিত হয়ে যায় এবং গোলামের উপর আক্রমণ করতে শুরু করে। তাকে মারধর করে এবং তার মাথার উপর পিস্তল ঠেকায়। তাকে বলে, পাগলের ভাব ধরে আসিস, শীঘ্রই বল আসল লকার কোথায়। এই কথা বলে বন্দুক তাক করে রাখে। ঠিক তখনই রিশাদ রাগান্বিত হয়ে পিস্তলটি কেড়ে নিয়ে গোলামের পেটের উপর গুলি করে বসে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায় গোলাম। তার চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে। চারপাশের শব্দ যেন দূরে সরে যেতে থাকে। গোলাম নিশ্চুপ।
তার মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল যেন অতীতের অসংখ্য স্মৃতি একসঙ্গে তার চোখের সামনে ভেসে উঠছে। রিশাদ ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সাফিজের লোকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা কোনো সময় নষ্ট না করে গুরুতর আহত গোলামকে অ্যাম্বুলেন্সে তোলে। সাফিজ আতঙ্কিত কণ্ঠে বলে, স্যার, চোখ খুলে রাখেন, কিছু হবে না, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। সে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ও হাসপাতালের ব্যবস্থা করতে থাকে। গাড়ি দ্রুত হাসপাতালের দিকে ছুটে চলে। এদিকে বাড়িতে ফাতেমা তখনও জানে না বাইরে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। সে মন দিয়ে বাসর ঘর সাজাচ্ছিল। মনির চাচাও পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করছিলেন। ঠিক তখনই সাফিজের ফোন আসে। ফাতেমা ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কাঁপা গলায় সাফিজ বলে, ম্যাডাম, স্যারকে গুলি করা হয়েছে, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি। এক মুহূর্তে ফাতেমার হাত থেকে সব কিছু পড়ে যায়। তার মুখের হাসি মিলিয়ে যায়, চোখ ভরে ওঠে অশ্রুতে। সে শুধু বলতে থাকে, না, এটা হতে পারে না। ফাতেমাকে কাঁদতে দেখে মনির চাচা ছুটে আসেন। তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে মা? কাঁদতে কাঁদতেই ফাতেমা বলেন, আমি এতদিন যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। গোলামকে কেউ গুলি করেছে, এখন হাসপাতালে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে মনির চাচাও হতবাক হয়ে যান। তিনি কোনো কথা বলতে পারেন না, শুধু আল্লাহর কাছে গোলামের সুস্থতার জন্য দোয়া করতে থাকেন। গাড়ির ভেতরে তখন গোলামের অবস্থা আরও খারাপ হতে থাকে। সাফিজ বারবার তাকে সাহস দিয়ে বলে, চোখ বন্ধ করবেন না স্যার, মন শক্ত রাখেন, আমরা আছি। কিন্তু গোলাম ধীরে ধীরে অচেতন হয়ে পড়ে। সবাই বুঝতে পারে সামনে খুব কঠিন সময় অপেক্ষা করছে। রিশাদ ভেবেছিল গোলামকে ব্যবহার করে লকার নাম্বার 92-এর রহস্য জেনে নেবে, কিন্তু তার আগেই দাউদ খানের লোকেরা হামলা চালিয়ে পুরো পরিকল্পনাই ভেস্তে দেয়। অন্যদিকে বহু স্বপ্ন নিয়ে ফাতেমা যে বাসর ঘর সাজিয়েছিল, সেই স্বপ্ন এক মুহূর্তে রক্তাক্ত দুঃস্বপ্নে পরিণত হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, গোলাম কি বেঁচে ফিরবে? গুলির আঘাতে কি তার হারিয়ে যাওয়া স্মৃতি পুরোপুরি ফিরে আসবে? লকার নাম্বার 92-এর রহস্য কি শেষ পর্যন্ত উন্মোচিত হবে? আর দাউদ খানের বিরুদ্ধে কি নতুন যুদ্ধ শুরু হতে যাচ্ছে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে দুনিয়া টাকার গোলাম নাটকের পর্ব 16 পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল দুনিয়া টাকার গোলাম নাটকের 15 নম্বর পর্বের সম্পূর্ণ ড্রামা এক্সপ্লেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই বিস্তারিত নাটকের ব্যাখ্যা পেতে আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে পরবর্তী পর্বের নতুন এক্সপ্লেনে।